সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মধ্যে ভারত চালের একটি বড় বাজার এবং বাংলাদেশের চালের যে ঘাটতি সেটা মূলত পূরণ হয় ভারত থেকে আসা চালের মধ্য দিয়ে। অর্থাৎ বাংলাদেশে ব্যাপক পরিমাণ চাল রপ্তানি করে ভারত এবং বাংলাদেশের আমদানিকারকরাও চালের জন্য অন্যতম নির্ভরযোগ্য বাজার হিসাবে ভারতকেই দেখে, কেননা তারা দিতে পারে এবং বাংলাদেশও আনতে পারে সহজে বন্দরগুলোর মধ্য দিয়ে। এই যে 2024-25 যে অর্থ বছর, এই অর্থ বছরেও এখন পর্যন্ত 13 লাখ টন চাল ভারত থেকে এসেছে। আমাদের এখানে যে চাল উৎপন্ন হয়, এই উৎপন্ন চাল দিয়ে আমাদের কয়েক মাস কাটে আর কি। মূলত বেশ কয়েক মাসের ঘাটতি থেকে যায়। সেই ঘাটতিটা আমাদের পূরণ হয় ভারতের চাল দিয়ে বা ভারত থেকে আসা চাল দিয়ে। তবে শুধুমাত্র ভারত না, বিশ্বের আরও অন্যান্য দেশ থেকে আমরা আমদানি করতে পারি। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী, সেখান থেকে আমদানি করাটা একটু সহজ, যেহেতু আমাদের স্থলবন্দর যে কানেকশন, সেই কানেকশনটা রয়েছে, বা আমাদের একেবারে পাশের বা আমাদের সঙ্গে ল্যান্ড কানেকশন তাদের মধ্যে রয়েছে। কিন্তু ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এই চাল রপ্তানির ক্ষেত্রে নতুন করে একটা শর্ত আরোপ করেছে। এই শর্ত আরোপের ফলে বাংলাদেশের চাল রপ্তানিটা আসলে একটা অসুবিধার মুখে পড়বে কিনা, বা চাল রপ্তানিটা ব্যাঘাত ঘটবে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা যদি ঘটে থাকে যে বাংলাদেশে এখন কী পরিমাণ চালের মজুত রয়েছে, সেটা আর কয় মাস যাবে, এবং আমাদের নতুন চাল আসতে বা নতুন ধান উঠতে উঠতে আরও যে কয়েক মাস সময় লাগবে, এই সময়টা আসলে আমরা কিভাবে কাভার আপ করতে পারবো, এটা নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে। যদি আমাদের মজুদ চাল কম থাকে, আগামী কয়েকদিনে যদি ভারত যদি চাল রপ্তানির ক্ষেত্রে যদি তাদের এই যে নতুন যে শর্ত, এটা যদি ইমপ্লিমেন্ট করা শুরু করে, এই শর্তের মধ্যে দিয়ে যদি তারা চাল রপ্তানি যদি লিমিট করে ফেলে, তাহলে বাংলাদেশের চালের দাম বাড়বে, এটা মোটামুটি নিশ্চিত। এবং এটা বাইরে এমন এক জায়গায় যাবে, সেটা অনেকের নাগালের মধ্যে নাও থাকতে পারে। ইতিমধ্যেই চালের দাম অনেক হাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সবচেয়ে যে পণ্যটির দাম বেশি বেড়েছে, এদের মধ্যে অন্যতম একটি পণ্য হলো চাল। ব্যাপক আকারে চালের দাম বেড়েছে, কয়েক দফায় চালের দাম বেড়েছে, একবারও কমেনি, এবং চালের দাম এখন পর্যন্ত মানে হাইয়ের দিকে আছে আর কি। তো ভারত যে শর্তটা জারি করেছে, এটা বাংলাদেশের জন্য স্পেশালি করেনি। তারা বিশ্বের বিভিন্ন দেশে যে চাল রপ্তানি করে, তারা প্রচুর পরিমাণ চাল রপ্তানি করে, প্রায় 15 মিলিয়ন টনের মতো এরকম চাল রপ্তানি করে। এটা আবার নন বাসমতি, অর্থাৎ ওই যে মিনিকেট টিনিকেট যেগুলো আছে সেগুলাই বাসমতি চাল তো আসলে সচরাচর মানুষ সেভাবে খায় না, হয়তো বিরিয়ানি করার জন্য মানুষ কিনে থাকে কিংবা রেস্টুরেন্টগুলোতে চলে। কিন্তু নন বাসমতি যেটা মানুষ খেয়ে থাকে, মিনিকেট বা ওই যে স্বর্ণালী কী কী চাল আছে সেগুলো। তো তারা বলছে যে এই পণ্যগুলো যখন বিদেশে রপ্তানি করবেন, রপ্তানি করার ক্ষেত্রে তাদের যে বাণিজ্য মন্ত্রণালয়ের কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ যেটা আছে, যেটাকে তারা সংক্ষেপে এপিডা বলে, সেটার নিবন্ধন নিতে হবে। অর্থাৎ এটা কোনো বড় কিছু না, কিন্তু আপনাকে নিবন্ধন নিতে হবে। এই যে নিবন্ধন প্রক্রিয়া, সরকারের সঙ্গে যোগাযোগ করা, সরকারের পেপার দেওয়া, পেপার আনা, এটা যদি কয়েকদিন লেগে যায় বা এটা যদি আটকে যায় এবং সরকারের কাছে আপনি আবেদন করেছেন 500 টনের, আপনাকে দিল 100 টন, তাহলে কিন্তু এই জটিলতাটা তৈরি হবে। এটা অবশ্যই তাদের যে রপ্তানিকারক রয়েছে তারাই এই অনুমতিটা নিবে। এখন তাদের রপ্তানিকারকরাই তো বাংলাদেশে রপ্তানি করবে, সেই জায়গা থেকে নতুন এই শর্তটা চাল রপ্তানির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি এখনই বলছি না যে এই রপ্তানি এটা স্পেশালি বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, এটা বলার কোনো অবকাশ নেই। তবে এইটা বাংলাদেশকে এফেক্ট করবে, এটা বাংলাদেশের উপর এক ধরনের একটা ইম্প্যাক্ট ফেলবে যদি কোনোভাবে চাল রপ্তানিটা কিছুটা হইলেও লিমিট হয়ে যায়। কেননা এখানে অবাধে চাল আসাটা খুবই জরুরি। এর আগে আপনাদের নিশ্চয় মনে আছে, করোনার সময়ে একবার পেঁয়াজের রপ্তানিতে তারা যখন বিভিন্ন শর্ত আরোপ করে, তখন আমরা দেখলাম এখানে আমাদের দেশে পেঁয়াজের দাম 250 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। সেটা যদি হয়ে থাকে, 20-30 টাকার পণ্য পেঁয়াজ যদি 250 টাকা যাইতে পারে, তাহলে 70-80 টাকা বা 60 টাকার চালের দাম কত টাকায় যাইতে পারে একবার ভেবে দেখেন। তাদের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নন বাসমতি চালের রপ্তানি নীতিতে আর অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। এখন থেকে নন বাসমতি চাল কেবল এপিডাই নিবন্ধনের পরে রপ্তানি করা হবে। অর্থাৎ বুঝতে পারতেছেন তো যে এপিডাই নিবন্ধন করে চাল রপ্তানি করতে পারবে। এখন দেখেন, ভারত বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। তারা প্রচুর পরিমাণ চাল রপ্তানি করে এবং এখান থেকে এদের রপ্তানি প্রতি বছরই বাড়ছে।
কিন্তু অতিবৃষ্টির পরে কারণে হচ্ছে তাদের পাঞ্জাব, হরিয়ানা, তারপরে হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি জায়গায় তাদের ফসলের ক্ষতি হয়েছে, এই জন্য তারা নাকি এই শর্তটা নিয়েছে। আমি আরেকটু বলি যে হচ্ছে এটা বাংলাদেশে কেমন প্রভাব ফেলবে, যারা নিউজ করেছে তারাও এখন পর্যন্ত স্পষ্ট না। তবে একসময় চাল আমদানির জন্য অনেক বেশি ভারতের উপর নির্ভরশীল থাকলেও এখন অন্যান্য দেশ থেকেও কিছুটা আমদানি করা হয়। তবে এখনও আমরা যে ভারত থেকে এই অর্থ বছরে 13 লাখ টন চাল আমদানি করা হয়েছে, 13 লাখ টন চাল আমদানি করা হয়েছে, এটা ভারত থেকে এবং অন্যান্য দেশ থেকে। আমি শুরুতে এই তথ্যটা একটু ভুল বলেছি। তো ভারত থেকে যে চাল আমদানি, এবং এটা আমরা আর চাল আমদানি কোথা থেকে করতে পারি? আমরা থাইল্যান্ড, ভিয়েতনাম, তারপরে মিয়ানমার থেকে চাল আমদানি করতে পারি। মিয়ানমার থেকে কেমন আসে এটা নিয়ে আমার ব্যাপক তথ্য নেই, তবে টেকনাফের ঘাট দিয়ে আমরা জানতাম যে এর আগে হচ্ছে তাদের যে ইয়াঙ্গুন যে পোর্ট, সেখান থেকে টেকনাফে আসতো চাল, আসতো পেঁয়াজ, আসতো বিভিন্ন পণ্য আসতো। এখন আরাকান আর্মি এই জলসীমাতে তাদের ব্যাপক উপস্থিতি থাকার কারণে এটাও প্রায় বন্ধ রয়েছে। অর্থাৎ এখন আমরা চাল থাইল্যান্ড, ভিয়েতনাম ছাড়া আমাদের অপশান খুব বেশি না। যেহেতু এশিয়ার দেশ এই দেশগুলো, এখান থেকে আনাটা আমাদের জন্য তুলনামূলক সহজ। এছাড়া ভারত থেকে যদি ভারত এই শর্তটা স্পেশালি বাংলাদেশকে কেন্দ্র করেই দিয়ে থাকে, তাইলে বাংলাদেশে তো চাল আমদানি তারা কঠিন করে তুলবে। পাশাপাশি আমাদের এই যে ধান উঠতে আরও কিছুদিন লাগবে, আমাদের মজুদ কেমন আছে সব মিলিয়ে, যদিও সরকার ইতিমধ্যেই বলছে যে এই অর্থ বছরে প্রায় 13 লাখ টন চাল আমদানি করে ফেলেছে, অর্থাৎ আমার কাছে মনে হয় না যে খুব বেশি ঘাটতি রয়েছে। তবে ওই খাদ্যশস্যের যে মজুদ, সেটা আপাতত সেই তথ্যটা আমি পাইনি বা সেটা আপনাদেরকে দিতে পারতেছি না। তবে যদি ভারত এটা লিমিট করে ফেলে, আমাদের জন্য এটা একটু কঠিন হবে। অন্য দেশ থেকে যদি আমরা চাল আনি, একটু বেশি খরচই পড়বে, তখন চালের দাম যে বাড়বে এটা মোটামুটি স্পষ্ট। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশকে বেশ কয়েকটি আঘাত করেছে। তারা বাংলাদেশের পণ্য ভারতে যাওয়ার ক্ষেত্রে স্পেশালি তারা এই আঘাতগুলো করেছে। আমরা দেখেছি যে এর আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, এরপরে আমরা দেখলাম হচ্ছে এই যে আমাদের যে পোশাক পণ্য, যে গার্মেন্ট পণ্য, সেগুলো রপ্তানির ক্ষেত্রে তারা বিধিনিষেধ দিয়েছে। এরপর আমরা দেখলাম আমাদের সোনালী আঁশ, পাটের পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ দিল। এরপর আমরা দেখলাম প্রক্রিয়াজাত যে খাদ্যপণ্য রয়েছে, বন্দর দিয়ে যে সহজে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া যাইতো, সেটার উপর বিধিনিষেধ দিয়েছে। অর্থাৎ শর্ত দিয়েছে, তারা নিষিদ্ধ করেনি, শর্ত দিয়েছে। তো একের পর এক এটা নিয়ে মনে হয় চতুর্থ বা পঞ্চম একটা শর্ত বা হচ্ছে বিধিনিষেধ আরোপ করেছে। যদিও এটা বাংলাদেশের জন্য না, তবে এটা বাংলাদেশকে এফেক্ট করবে। এবং এটা যদি সত্যিকার অর্থেই তারা যদি যে বাস্তবায়ন করে যে হচ্ছে তাদের এপিডা থেকে নিবন্ধন নিতে হবে, অর্থাৎ এটা কয়েকদিনের প্রক্রিয়া, আপনি সহজে চাল বাংলাদেশে ঢোকানোর ক্ষেত্রে একটা জটিলতা তো অবশ্যই তৈরি হয়েছে। শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশ। কিন্তু আমরা যেহেতু বেশি নির্ভরশীল, আমাদের যেহেতু বেশি পরিমাণ চাল আমদানি করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এখন অল্টারনেটিভ বাজার খোঁজা খুবই জরুরি। আমরা মনে করি না যে আমরা ভারতের অনুগ্রহে বেঁচে আছি। আমরা ভারতকে টাকা দিই, তারা আমাদেরকে চাল দেয়। তা আমাদের কাছে চাল রপ্তানি করতে না পারলে তাদের কৃষকও হচ্ছে ওইভাবে দাম পাবে না, তাদের কৃষকেরও মানে এটা একটা গলার দড়ি হয়ে যাবে। যদি তারা ঠিকমতো যদি এই তাদের উৎপাদিত উদ্বৃত্ত পণ্য যদি তারা সারা বিশ্বে যদি রপ্তানি না করতে পারে এবং বাংলাদেশ যদি না নেয়, অবশ্যই এটাতে তাদের ওই কৃষি সেক্টরে বড় ইম্প্যাক্ট পড়বে। অর্থাৎ আমরা টাকা দিলে যে কোনো জায়গা থেকে চালটা পাবো, সেটা ভারত হোক, সেটা ভিয়েতনাম হোক, সেটা তবে ভারত থেকে আনাটা তুলনামূলক আমাদের জন্য সহজ, যেহেতু আমাদের সঙ্গে ভূমিকা একটা যোগাযোগ রয়েছে এবং সহজে পোর্ট দিয়ে ঢুকে যাইতে পারে। নদী পথে আনা লাগতেছে না, তারপরে হচ্ছে আপনার বিমান পথে আনা লাগতেছে না, সরাসরি ট্রাকের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে চলে আসতেছে। এটা আমাদের জন্য তুলনামূলক সহজ, খরচটা কম পড়ে, তাই বাংলাদেশের দামটাও কিছুটা কম থাকে, এটা আমাদের জন্য। তবে আমি মনে করতেছি যে এই এমন একটা সময়ে এই বিধিনিষেধটা দিল, এমন একটা সময় শর্তটা দিল, যে সময়টা আসলে আমরা আমাদের চাল ঘরে উঠতে, আমাদের ধান ঘরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। এই সময় আমাদের মজুদ কেমন রয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। সব মিলিয়ে কি আসলে ক্রাইসিস হবে কি হবে না, কিংবা আমরা অল্টারনেটিভ যে বাজার রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম কিংবা মায়ানমার কিংবা পাকিস্তান যারাই রয়েছে, তাদের থেকে কি পরিমাণ চাল আমদানি করতে পারি যদি ক্রাইসিস হয়, সেটাও একটা দেখার বিষয় হয়ে থাকছে। সেই ক্ষেত্রে সরকারের কূটনীতিকে আমরা আগামী কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে যে চালের বিষয়ে আসলে তারা কী সিদ্ধান্ত নেয়, কিংবা ভারতের এই সিদ্ধান্তটা কতটা প্রভাব
ফেলে সেটাও দেখার বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।